স্বাগতম সবাইকে আজকের গণিত ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং মজায় মজায় পড়াশোনা করছো। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় লম্ব, সমান্তরাল রেখা ও কোণ আঁকা শিখি। যা যা শিখব: রেখা, রেখাংশ, রশ্মি, লম্ব রেখা ও সমান্তরাল রেখা, লম্ব অঙ্কন পদ্ধতি, বিভিন্ন প্রকার কোণ এবং চাঁদা ব্যবহার না করে কোণ অঙ্কন। চলো তাহলে মূল পাঠ থেকে বুঝে নেই। এখানে রেখা এবং রেখাংশের ছবি দেওয়া আছে। রেখা হলো যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এবং রেখাংশ হলো যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য: 1 ও 2 নং ছবিতে কোনটি রেখা এবং কোনটি রেখাংশ? আমরা জানি যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তাকে আমরা রেখা বলবো এবং যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তাকে আমরা রেখাংশ বলে থাকি। বলো দেখি 1 ও 2 নং এর মধ্যে কোনটি রেখার, কোনটি রেখাংশ এবং কেন? আমরা জানি রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রেখাংশে নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে। রেখার প্রান্তবিন্দু থাকে না, রেখাংশে 2টি প্রান্তবিন্দু আছে। যে কোনো সমতলে রেখা দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, আর কোনো সমতলে রেখাংশ অসীম পর্যন্ত বিস্তৃত নয়। অর্থাৎ এখানে তীর চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত রেখা এবং এখানে 2টি প্রান্তবিন্দু দেওয়া আছে যার মানে যার একটি নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে এবং যা অসীম পর্যন্ত বিস্তৃত নয়, অর্থাৎ রেখাংশ। এবার আমরা দেখব রশ্মি এবং সমান্তরাল রেখা। রশ্মির একটি সূচনা বিন্দু আছে কিন্তু কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, অর্থাৎ রশ্মির একটি সূচনা বিন্দু আছে এবং এটি অসীম পর্যন্ত বিস্তৃত অন্য প্রান্ত থেকে। আর সমান্তরাল রেখা হলো একই তলে অঙ্কিত দুটি সমান্তরাল রেখা যা কখনো পরস্পরকে ছেদ করে না। এক নজরে রেখা, রেখাংশ, রশ্মি, সমান্তরাল রেখা এবং লম্ব রেখার ছবি সহ সংজ্ঞা দেওয়া রয়েছে। লম্ব রেখা হলো একটি সরল রেখা অপর একটি সরলরেখার উপর দণ্ডায়মান হলে তাদের উৎপন্ন সন্নিহিত কোণের মান যদি 90 ডিগ্রি হয় তবে প্রথমোক্ত রেখাকে দ্বিতীয় রেখাটির উপর লম্ব বলা হয়। এদের এখানে মধ্যবর্তী যে কোণটি থাকবে তা আমার 90 ডিগ্রি হতে হবে, তবে আমরা এই রেখা দুইটিকে পরস্পরের উপর লম্ব বলতে পারবো। লম্ব রেখা: একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপর দণ্ডায়মান হলে তাদের উৎপন্ন কোণের মান 90 ডিগ্রি হলে প্রথমোক্ত রেখাকে দ্বিতীয় রেখাটির উপর লম্ব বলা হয়। সুতরাং লম্ব রেখা হলো সেসব রেখা যা কোনো রেখাকে সমকোণে ছেদ করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণের মান হবে 90 ডিগ্রি। যদি চারপাশে তাকাই এবং তাহলে আমরা লম্ব রেখা এবং পৃষ্ঠের অসংখ্য উদাহরণ দেখতে পারবো। প্রাচীরের কোণগুলি কিন্তু একে অপরকে সমকোণে ছেদ করে। রান্নাঘরে টাইলস, স্কোয়ারের ছাদের ছেদ, ঘড়ির কাঁটা যখন ঠিক 3টায় আঘাত করে। এখানে দেখা যাচ্ছে ঘড়িতে 3টা বাজে। এবার এই কাঁটা দুটির মধ্যবর্তী কোণ যদি আমরা দেখি তবে এরা কিন্তু পরস্পর 90 ডিগ্রিতে ছেদ করেছে। সুতরাং আমরা বলতে পারি এই রেখা দুইটি লম্ব রেখা। চিত্রে এবি সরলরেখাটি সিডি সরলরেখার উপর লম্ব, কারণ এবি ও সিডি সরলরেখার মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি কোণ। লম্ব রেখাগুলি এরকম একটি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ধরুন যে এবি এবং সিডি রেখা দুইটি একে অপরকে 90 ডিগ্রিতে ছেদ করেছে, তাহলে তারা একে অপরের সাথে লম্ব এবং আমরা এভাবে লিখতে পারি এবি লম্ব চিহ্ন এবং সিডি। লম্বরেখার যে মূল বৈশিষ্ট্য হলো তা হলো লম্বরেখাগুলি সর্বদা সমকোণে বা 90 ডিগ্রিতেই ছেদ করবে। 1, 2 ও 3 চিত্রগুলোর দিকে লক্ষ্য করো। এখানে রেখা দুইটি সমকোণে পরস্পরকে ছেদ করেছে, অর্থাৎ এখানে প্রত্যেকটি কোণের যে ছেদবিন্দু অর্থাৎ দুইটির যে মধ্যবিন্দু, ছেদ মধ্যবিন্দু অথবা দুইটির যে মিলনস্থল সেখানে যে কোণটি উৎপন্ন হয়েছে তার মান হলো 90 ডিগ্রি করে। সুতরাং আমরা এই রেখা দুইটিকে লম্ব রেখা বলতে পারি। তাই বলা যায় 1, 2 ও 3 নং চিত্রের রেখাগুলো হলো লম্ব রেখা, কিন্তু 4, 5 ও 6 নং রেখাগুলোকে লম্ব রেখা বলা যাবে না, কারণ এদের ছেদবিন্দুতে বা এদের মিলিত বিন্দুতে কোণগুলো কিন্তু 90 ডিগ্রি বা সমকোণ নয়। লম্ব রেখা আঁকার নিয়ম: একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপর দণ্ডায়মান হলে তাকে আমরা লম্ব রেখা বলতে পারি, তাই না? আচ্ছা, এরপরে লম্ব রেখা আঁকার ধাপগুলো আমরা একে একে দেখব।
এখানে আমরা এ বি একটি রেখাংশ নিব, এরপরে একটি বিন্দু নেব পি। এবার পি কে কেন্দ্র করে ধরি একটি কম্পাসের সাহায্যে যে কোনো ব্যাসার্ধ নিয়ে চিত্র অনুযায়ী এ বি রেখাংশের উপর একটি বৃত্তচাপ আঁকবো। পি বিন্দুতে কম্পাস রেখে আমরা এ বি রেখাংশের উপর একটি বৃত্তচাপ এভাবে আঁকবো, এবং আঁকার পরে আমরা দেখব যে এই বৃত্তচাপটি রেখাংশকে কোথায় কোথায় ছেদ করেছে। সেই ছেদবিন্দুগুলো এক্স ও ওয়াই চিহ্নিত করব। এখন এক্স কে কেন্দ্র করে একটি উপযুক্ত ব্যাসার্ধ নিয়ে এ বি এর উপরে একটি চাপ আঁকবো। এক্স কে কেন্দ্র করব এবং এক্স কে কেন্দ্র করে কম্পাসটি দিয়ে এ বি রেখাংশের উপরে এভাবে একটি বৃত্তচাপ আঁকবো। এবার ওয়াই কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে, যে ব্যাসার্ধ নিয়ে আমরা এক্স থেকে একটি বৃত্তচাপ এঁকেছিলাম, ওয়াই থেকে সেম ব্যাসার্ধ নিয়ে আমরা এবি রেখাংশের একই পাশে আরেকটি চাপ আঁকবো, যা এক্স আগের বৃত্তচাপটিকে ছেদ করে। অর্থাৎ এক্স থেকে কেন্দ্র করে আঁকা বৃত্তচাপটিকে যা ওয়াই থেকে কেন্দ্র করে আঁকা বৃত্তচাপটি যেন ছেদ করে, এভাবে আরেকটি বৃত্তচাপ আঁকবো এবং ছেদবিন্দুটির একটি নাম দিব, অর্থাৎ চিহ্নিত করব, একে এম দ্বারা চিহ্নিত করব। এবার পি ও এম বিন্দু সংযোগ করব, তাহলে এই পি এম রেখাটি হবে এ বি রেখাংশের উপর লম্ব। আশা করছি কিভাবে লম্ব আঁকতে হয় কম্পাসের সাহায্যে তা তোমরা ভালো মতো বুঝে গিয়েছো। এবার নিজে চেষ্টা করে দেখবে। রুলারের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো এবং রুলার ও কম্পাসের সাহায্যে রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করো। এবার আমরা দেখব সমান্তরাল রেখা কাকে বলে। যদি একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা চলার পথে পরস্পরকে কোথাও স্পর্শ না করে, অর্থাৎ সমান সর্বদা দূরত্ব বজায় রাখে, তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে। চারপাশে তাকাও এবং দেখতে পারবে সমান্তরাল রেখার অনেকগুলো উদাহরণ। রেলপথের যে ট্র্যাকগুলো থাকে তা সমান্তরাল লাইনের একটি সর্বোত্তম উদাহরণ। ছবিতে দেখো, এখানে রেল লাইনে যে ট্র্যাকগুলি আছে তা সমান দূরত্বে অবস্থিত রয়েছে এবং একটি অপরটিকে কিন্তু কখনো স্পর্শ করছে না, তাই আমরা রেখাগুলোকে পরস্পর সমান্তরাল রেখা বলতে পারি। চিত্রে এবি ও সিডি রেখা দুটি পরস্পর সমান্তরাল, কারণ এরা পরস্পরকে ছেদ করে নাই এবং তারা একই দিকে অসীমভাবে প্রসারিত হয়েছে। তারা উভয় দিকে অসীমভাবে প্রচারিত থাকে তা নির্দেশ করার জন্য প্রতিটি প্রান্তে একটি করে তীর চিহ্ন দেওয়া রয়েছে। সমান্তরাল চিহ্ন এভাবে প্রকাশ করা হয়। যেহেতু এবি ও সিডি রেখা সমান্তরাল, তাই লেখা যায় এবি সমান্তরাল চিহ্ন সিডি। এবার আমরা দেখব কোণ সমূহের ধারণা। সমকোণ। 90 ডিগ্রি কোণকে সমকোণ বলা হয়। শীর্ষবিন্দুতে ছোট্ট চিহ্নটি সমকোণ নির্দেশ করতে ব্যবহৃত হয়। এখানে শীর্ষবিন্দু হচ্ছে দুইটি রেখার যে মিলিত বিন্দু বা ছেদবিন্দু, একে শীর্ষবিন্দু বলা হয়। যখন এভাবে দুইটি রেখা লম্বভাবে থাকে তখন তাদের ছেদবিন্দুতে বা মিলিত বিন্দুতে অর্থাৎ শীর্ষবিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, একে বলা হয় সমকোণ। আর যে কোণের মান 90 ডিগ্রি এর কম তাকে বলা হয় সূক্ষ্মকোণ। ছবিতে দেখা যাচ্ছে, যদি এটি এভাবে থাকতো তাহলে একে আমরা 90 ডিগ্রি বলতে পারতাম। এই কোণটি অর্থাৎ এই রেখাটি এই রেখার থেকে ছোট, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা কম কোণ উৎপন্ন হয়েছে এখানে, তাই এই কোণটিকে আমরা বলতে পারি সূক্ষ্মকোণ। স্থূলকোণ। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি এর চেয়ে বেশি এবং 180 ডিগ্রি এর চেয়ে কম তাকে স্থূলকোণ বলা হয়। 90 ডিগ্রি কোণ হলে এভাবে হতো, এর থেকে বেশি পরিমাণ কোণ যাকে আমরা বলতে পারি স্থূলকোণ, এবং 180 ডিগ্রি কোণের থেকে ছোট এবং 90 ডিগ্রি কোণের থেকে বড় কোণ তাকে আমরা বলতে পারি স্থূলকোণ। আর সরল কোণ হবে 180 ডিগ্রি কোণ। 180 ডিগ্রি কোণকে আমরা সরল কোণ বলতে পারি। এভাবে মাঝখান থেকে একে ছেদ করে দিলে আমরা একদিকে বলতে পারি একদিকে 90 ডিগ্রি কোণ এবং অপর দিকেও 90 ডিগ্রি কোণ। অর্থাৎ এভাবে যদি একটি রেখা আঁকা হয় তবে এখানে মধ্যে যে কোণটি উৎপন্ন হবে তাকে আমরা বলতে পারি সরল কোণ, যার মান হবে 180 ডিগ্রি। আর একে যদি আমরা দুই ভাগে বিভক্ত করি তাহলে আমরা দুইটি সমকোণ পাবো। চাঁদার সাহায্য ছাড়া 60 ডিগ্রি কোণ আঁকার নিয়ম। একটি রেখাংশ এবি একে তার শীর্ষবিন্দুতে এ কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি যা রেখাংশটিকে পি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ এবি রেখাংশ নিব, এরপরে এ বিন্দুকে কেন্দ্র করে কম্পাস বসিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকবো যা এবি রেখাকে ছেদ করবে এবং এই ছেদবিন্দুকে চিহ্নিত করব পি দ্বারা।
এবার পি বিন্দুকে কেন্দ্র করে পি বিন্দুতের উপর কম্পাস রেখে আরেকটি বৃত্তচাপ আঁকবো, যা পূর্বে অঙ্কিত বৃত্তচাপকে ও বিন্দুতে ছেদ করে। অর্থাৎ এখানে আরেকটি বৃত্তচাপ আঁকবো যা ও বিন্দুতে ছেদ করবে। এখানে দেখো নীল দাগ দ্বারা আরেকটি বৃত্তচাপ আঁকা রয়েছে, যা পি কে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকা রয়েছে, যা এ কে কেন্দ্র করে আঁকা বৃত্তচাপকে ও বিন্দুতে ছেদ করছে। এখন শীর্ষবিন্দু এ এবং ও যোগ করে বর্ধিত করব, তাহলে আমরা ৬০ ডিগ্রি কোণ পেয়ে যাব এবং কোণটি হবে ও এ পি। এই কোণটির মান হবে ৬০ ডিগ্রি। চাঁদা ছাড়া ৩০ ডিগ্রি কোণ আঁকার পদ্ধতি। চাঁদা ছাড়া প্রথমে ৬০ ডিগ্রি কোণ এঁকে নিলাম। কিছুক্ষণ আগে আমরা ৬০ ডিগ্রি কোণ আঁকা শিখলাম, যেমন ও এ পি ছিল ৬০ ডিগ্রি। এখন এই পি বিন্দুকে কেন্দ্র করে এতে কম্পাস বসিয়ে চিত্রে দেখানো এই যে এ বি রেখাংশের উপরে একটি বৃত্তচাপ আঁকবো। পি বিন্দুকে কেন্দ্র করে এই দিকে আবার আরেকটি বৃত্তচাপ আঁকবো। এবার ওই বৃত্তচাপে ও বিন্দুর উপর কম্পাস রেখে পূর্বের বৃত্তচাপকে ছেদ করে এমনভাবে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এবার ও বিন্দুতে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকবো, যা পি কে কেন্দ্র করে আঁকা বৃত্তচাপটিকে ছেদ করে। এবার এই ছেদবিন্দুকে ডি দ্বারা চিহ্নিত করব। এবার এ থেকে ডি যদি আমরা সংযোজন করি, তাহলে আমরা পেয়ে যাব ৩০ ডিগ্রি কোণ। এবার আমরা দেখব পূরক কোণ কাকে বলে। যখন একাধিক কোণের যোগফল হয় ৯০ ডিগ্রি, তখন এই কোণগুলোকে একটিকে অপরটির পূরক কোণ বলে। অর্থাৎ এখানে দুইটি কোণ ৩০ ডিগ্রি এবং ৬০ ডিগ্রি, এই কোণ দুইটিকে পরস্পর পূরক কোণ বলা হবে, কারণ এদের যোগফল হবে ৯০ ডিগ্রি বা এক সমকোণ। সন্নিহিত কোণ। যদি দুইটি কোণের একটি সাধারণ শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে, কোণ দুইটিকে একটি অপরটি সন্নিহিত কোণ বলে। কোণ দুইটি পরস্পর কিন্তু ছেদ করে না। সম্পূরক কোণ। সম্পূরক কোণ হলো যদি দুইটি বা তার অধিক কোণের যোগফল ১৮০ ডিগ্রি হয়, তবে সেই কোণগুলোকে পরস্পর সম্পূরক কোণ বলা হয়। বিপ্রতীপ কোণ। দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদবিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয়, তাদের যে কোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে। দুটি সন্নিহিত কোণের যোগফল হয় ১৮০ ডিগ্রি এবং দুই জোড়া বিপ্রতীপ কোণের যোগফল হয় ৩৬০ ডিগ্রি। অর্থাৎ দুইটি সরলরেখা দ্বারা যখন পরস্পর ছেদ করা হয়, তখন ছেদবিন্দুতে চারটি কোণ উৎপন্ন হয়, তাদের যে কোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে। অর্থাৎ এখানে ২ ও ৪ এই কোণ দুটি কিন্তু বিপ্রতীপ কোণ এবং ১ ও ৩ এরা পরস্পর বিপ্রতীপ কোণ। বাড়ির কাজ। এই অঙ্কগুলো খাতায় তুলে নেবে এবং সমাধান করার চেষ্টা করবে। আজকে আমরা যা যা শিখলাম, রেখা, রেখাংশ এবং রশ্মি কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য, লম্ব রেখা কি এবং কিভাবে গঠিত হয়, লম্ব অঙ্কন পদ্ধতি, সমান্তরাল রেখা কি এবং কিভাবে গঠিত হয়, বিভিন্ন প্রকার কোণ সম্পর্কে ধারণা, চাঁদা ব্যবহার না করে কোণ অঙ্কন পদ্ধতি। আশা করছি আজকের ক্লাসটি তোমরা ভালো মতো বুঝে গিয়েছো। যদি আজকের ক্লাসে কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই পরবর্তী ক্লাসে শিক্ষককে জানাবে। ধন্যবাদ সবাইকে। শুভকামনা।